আমি এবং পরিমেয়েটা একসঙ্গে আকাশে ভাসছি। ভরা জ্যোৎস্নায় আমাদেরকে যেন ডুবিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে অবাক করে দিয়ে ও আমার ঠোঁটে ঠোঁট রাখলো। আমি কিছুক্ষণের জন্য যেন হারিয়ে যাচ্ছিলাম। তারপর যখন আমি চোখ খুললাম, আমি দেখলাম আমি এবং ও আকাশের একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছি এবং আমরা দুজন ভাসছি মেঘের ওপরে। আমি আমার জীবনে কোনোদিন এরকম অনুভূতি পাইনি এবং এরকম দৃশ্যও দেখিনি। কি অসাধারণ দৃশ্য! আকাশে ভরা জ্যোৎস্না, আর জ্যোৎস্নাটাকে এত বড় লাগছিল, মনে হচ্ছিল মাটি থেকে অনেকটা ওপরে চলে এসেছি আমি। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গায়? পরিমেয়েটা আমাকে জানালো এটা ওর একটা প্রিয় জায়গা। ও মাঝে মধ্যে এখানে বেড়াতে আসে। আর তুমি যে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছো, সেই জন্য আমি এত পরিমাণ খুশি যে তোমাকে প্রথমবারের মতো আমার সব থেকে প্রিয় জায়গায় নিয়ে এসেছি এবং এইখান থেকেই আমি তোমাকে আমার দেশে নিয়ে যাব। দেখো, তুমি যা চাও আমি তাই করব। তুমি যদি আমাকে মৃত্যুবরণ করতে বলো তাহলে আমি তাইও করব। আমি তোমাকে এই পরিমাণ ভালোবাসি। আর পরীদের একটা স্বভাব হচ্ছে, ওরা যদি কাউকে পছন্দ করে, সেটা মানুষ হোক অথবা জিন, আজীবন তাদের কাছে আগলে রাখে, খুব ভালোবাসে এবং যত্ন করে। আমি তার ভালোবাসা দেখে এতটাই বিহ্বলিত হয়ে পড়লাম যে আমি কান্না করে দিলাম। খানিকক্ষণ বাদে আমাকে বলল, কী ব্যাপার বোকা ছেলে, কান্না করছো কেন? চলো আজকে আমাদের ওই এলাকায় নিয়ে যাই। ওইখানে নিয়ে গিয়ে আমার বাবা মা এবং সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমি তোমাকে আমার বাবা মার কথা বলেছিলাম না? ওনারা সবাই তোমার কথা জানেন এবং তোমার সঙ্গে বিয়ে দেওয়ার কোনো দ্বিমত পোষণ করেননি, কারণ তেনারা তোমাকে দেখেছেন এবং দেখে পছন্দ করেছেন, যার কারণে আমি তোমাকে এত সাহস নিয়ে তাদের কাছে নিয়ে যেতে পারছি। তারপর সে আমার হাত ধরলো এবং হাত ধরার পর আমি কিনা মুহূর্তের মধ্যেই জায়গাটা পরিবর্তন হয়ে গিয়েছে। সে আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে একটা পাহাড়ি উপত্যকা এবং সুন্দর ফুলের বাগান। সেইখান থেকে দুটো ফুল তুলে আমি ওর হাতে দিলাম। আমাকে বলল, আমার জন্য। ও এমন ভাব করলো যেন ফুল দুটো আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি, অথচ এইখান থেকেই মাত্র ছিঁড়ে দিলাম। ও অনেক খুশি হয়েছে। আমি ওর চোখে মুখে আমার জন্য ভালোবাসা এবং আমার জন্য সহানুভূতি আমি প্রতিদিনই দেখতে পাই এবং আমাকে যে এত পরিমাণ ভালোবাসবে কেউ, সেটা আমি কখনো কল্পনা করিনি। আমি এবং ও ওইখানেই বসেছিলাম। আমি ওর কোলে মাথা দিয়ে শুয়েছিলাম আর ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এত সুন্দর রোমান্টিক অনুভূতি শেষ কবে অনুভব করেছি আমার মনে নেই। আমার জীবনে শুধুমাত্র পড়াশোনার ক্যারিয়ার নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম। তখন হঠাৎ আমার মনে হলো, আমার অফিস, গত একদিন হয়েছে আমি অফিসে যাই না। ও তখন বলল, অফিস নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। অফিসে ওইখানে আমার এক ভাইকে পাঠিয়েছি তোমার বেশ ধরে, ও তোমার সমস্ত কাজ করে দিবে। তখন আমি বললাম, ও কি অফিসিয়াল কাজ করতে পারবে? আমি তো পড়াশোনা জানি আর আমি তো ট্রেনিং প্রাপ্ত, ও কি এসব কিছু করতে পারবে? তখন আমার সেই পরিপ্রেমিকা বলল, করতে পারুক আর না পারুক, তুমি তো সেখানে আছো তাই না? আমি বললাম, না না, একবার আমার ওইখানে যেতে হবে। তারপর সীমা বলল, কেন আমার বাড়িতে যাবে না? বাবা মা তোমার জন্য বসে আছে। আমি বললাম, আগে চলো এখান থেকে ঘুরে আসি, এখন তো আমার ডিউটি টাইম, কি হচ্ছে সেটা দেখতে হবে। তারপর সীমা বলল, আচ্ছা ঠিক আছে, এক পাক দিয়েই আসি, কি বলো? তারপর আমি থানার সামনে নিজেকে আবিষ্কার করলাম। সীমাও আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি আমার সঙ্গে যাবে, ওরা তোমাকে দেখে ফেলবে না? তখন সে জানালো, না না, দেখবে না। তাই বলে ও এবং আমি ভিতরে প্রবেশ করলাম। ঠিক এর আগের দিন যেরকম ঘটনা ঘটেছিল, আজকেও একই রকমের ঘটনা ঘটল। একজন কনস্টেবল আমাকে দেখে ভূত দেখার মতো চমকে আনলো, কারণ হচ্ছে তিনি একটু আগেই আমাকে ভেতরে দেখে এসেছেন আর আমি বাইরে থেকে ভেতরে ঢুকছি। উনি ভেতরে দেখে এসেছেন এই কেবলমাত্রই। তখন তিনি দৌড়ে আবার ভেতরে গেলেন, দেখলেন কি যে আমি ভেতরে বসে আছি এবং তিনি মাত্রই কিন্তু আমাকে বাইরে দেখে গেলেন। তারপর আমার সেই পরিপ্রেমিকা ইশারা দিয়ে সেই জিন ছেলেটাকে চলে যেতে বললেন এবং তিনি চলে গেলেন। আমাদের কনস্টেবল সবাই ভয় পেয়ে গিয়েছে, কারণ একই জায়গায় দুজন লোককে দেখলে তো ভয় পাবে এবং একই সঙ্গে দেখেছে। তারপর আমি বললাম, কোথায়? আমি তো এইখানেই, ভেতরে কোথায় তো কেউই তো নেই। তখন তারা ভেতরে গিয়ে দেখলো আসলেই কোথাও কেউ নেই। সবাই চমকে গেল। থানার মধ্যে একটা অন্যরকম শোরগোল পড়ে গেল। বিষয়টাকে আমি বেশ মজায় আনন্দের মধ্যেই নিচ্ছিলাম। তখন আমাকে ওসি সাহেব ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তোমার কেসের সব নথিপত্র এরকম ওলটপালট হয়ে আছে কিসের জন্য? তুমি রিপোর্ট জমা দিচ্ছ না ঠিকমতো, ছুটি কাটিয়ে এসেও ঠিকমতো কাজ করছো না। আমি বুঝতে পেরেছিলাম যে এখানে নিশ্চয়ই এরকম কিছু একটাই হয়েছে। আর একজন কয়েদিকে আমি ধরে নিয়ে এসেছি, যাকে কিনা ধরার অনেক চেষ্টা চালিয়েছে, কিন্তু অনেক বছর যাবত তাকে ধরা যাচ্ছিল না।
আমি তাকে ধরে নিয়ে এসেছি। সেই খুশিতেই ওসি সাহেব আমাকে কিছু বললেন না, বললেন কি যে তুমি খুব ভালো কাজ করেছো, এই বেটাকে কোত্থেকে উদ্ধার করে নিয়ে আসছো সেটা বলো। আমি বললাম এই তো স্যার, ওই অমুক জায়গায় ঘাপটি মেরে বসেছিল। আসলে তো কাজটা আমি করিনি, কাজটা করেছে হচ্ছে আমার প্রেমিকার সেই জিন ভাই, এবং তারাই এতদিন এই থানাটা চালিয়েছে। এবং আমি যে ছুটিতে গিয়েছিলাম, আমি তো বেশ কিছুদিন ছুটি কাটিয়ে এসেছি, ছুটির মাঝখানে বেশি কিছুদিন ওরাই ডিউটি করেছে। তবে ওসি সাহেব এই জন্য আমাকে কিছু বললেন না, আর যদি বলতো তাহলে ওসি সাহেবের আশেপাশে ওর সেই জিন ভাইয়েরা দাঁড়িয়েছিলেন, হয়তো মারধরও করতে পারতো। যার কারণে আমি মনে মনে দোয়া করছিলাম যেন ওসি সাহেব কোনো ভুল না করেন, ভুল করলে যদি আবার ও ধরে বেদম পেটানো শুরু করে, কারণ এরা মারলে তো দেখতে পাবে না, অদৃশ্য অবস্থায় আছে, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি। তখন আমার পাশে থাকা আমার সেই পরিপ্রেমিকা কিলকিল করে হাসছে যে ওসি সাহেব একটুর জন্য বেঁচে গেল। আমি বললাম সেটা আমি জানি, তবে এরকম কোনো কিছু করো না যার কারণে আমার সমস্যা হয়। তখন সীমা বলল কি যে আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এমন কোনো কিছু করব না যার জন্য তোমার সমস্যা হবে, বুঝেছো? তারপর ও এবং আমি ওইখান থেকে চলে আসলাম এবং ওর ভাইকে আবার সেই দায়িত্ব দিয়ে চলে আসলাম। তবে এতটুকু বোঝা গিয়েছে যে ওসি সাহেব আমার উপর বেশ খুশি ওই দুজন আসামিকে ধরার জন্য। এরকম করে অফিসের সময়গুলো বেশ ভালোই কেটেছে এতদিন। সামনে কি হবে কে জানে। আমি এবং সীমা একত্রে আবার সেখানে চলে গেলাম। সীমানা যেখানে থাকে সেই জায়গাটা খুবই অদ্ভুত, মানে বিচিত্র রকমের। সেখানের গাছপালাগুলো কেমন যেন আমাদের এখানের গাছপালার মতো এত সুন্দর না, একটু ভিন্ন রঙের, এবং গাছপালাগুলো দেখতেও কেমন বন্য টাইপের, মনে হয় বনের মধ্যে থাকেন। চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা বেষ্টিত একটা সুন্দর কাঠের ঘর। সেই কাঠের ঘরটাও আজকে থেকে প্রায় 100 বছর আগের যেরকম ঘর আমাদের গ্রাম অঞ্চলে ছনের ঘর থাকতো, ঠিক ওরকম ঘরের মতো দেখতে ঘর, কিন্তু বিশাল এক ঘর। এবং সেই ঘরে যারা থাকেন তাদের সাইজও বেশ বিশাল। দুজন লোক ভেতর থেকে বেরিয়ে আসলেন, তাদের মাথায় ঘুমটা দেওয়া, এবং তারা অরিজিনাল রূপে আছে, মানে জিনারা যেরকম থাকেন আর কি। তারপর তেনারা মানুষের রূপ নিলেন, তখন মুখের ঘোমটাটা সরালেন। আমি বুঝতে পারিনি প্রথমে বিষয়টা। মুখের ঘোমটাটা সরিয়ে যখন আমার সঙ্গে কথা বললেন, আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর গ্রহণ করলাম। প্রথমে দেখি এখানে একটা ভয় লাগছিল, কিন্তু পরবর্তীতে সীমা আমাকে আশ্বাস দিল যে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরা তোমাকে সবসময় সাহায্য করবে, ঠিক আছে, কখনো ক্ষতি করবে না, কারণ তুমি আমার প্রিয় মানুষ, বুঝতে পেরেছ? তখন আমি বললাম আচ্ছা, তোমরা সবাই এত বেশি ভালোবাসছো কিসের জন্য আমাকে? আমি তো সাধারণ একজন মানুষ, তোমরা তো চাইলে আমার সঙ্গে খারাপ কিছু করতে পারতে। সীমা তখন বলল ওই যে আমি তোমাকে পছন্দ করেছি এই জন্যই। শুরুতে তোমার সঙ্গে ফাইজলামি এবং দুষ্টুমি করার ইরাদাই ছিল, কিন্তু পরবর্তীতে একটু একটু করে যে কিভাবে তোমার প্রেমে পড়ে গিয়েছি সেটাই আমি বুঝিনি। এটাই হয়তো ভালোবাসা। যে লোকটা আমার কাছে এগিয়ে এসেছিল সেই লোকটা ছিল হচ্ছে সীমার বাবা। সে আমাকে দেখেছে এবং আর আগেও নাকি আমাকে দেখেই পছন্দ করেছে। আমি তার সঙ্গে কথা বললাম, বেশ কিছুক্ষণ পরে বুঝতে পারলাম এটাই হচ্ছে সীমার বাবা। তারা যখন কথাবার্তা বলে তখন অন্য একটা অন্য ভাষায় কথা বলে, সেই ভাষা আমি বুঝি না। আমি চুপচাপ গাধার মতো বসে থাকি আর তারা কথা বলে। আমরা সবাই যখন খেতে বসলাম আমি দেখতে পেলাম তারা ভিন্ন রকমের বিচিত্র কিছু খাবার নিয়ে বসেছে। তার মধ্যে মিষ্টান্ন জাতীয় কিছু খাবার ছিল এবং হাড় জাতীয় কিছু খাবার ছিল। সেই হাড়ে মাংসের পরিমাণ একদমই নগণ্য, আর পাশাপাশি কিছু সবজি যেগুলো কিনা ওনারাই চাষ করেন এবং ওনাদের এই অঞ্চলে এগুলো হয়ে থাকে, এবং বিচিত্র রকমের সব খাবার। আমি বললাম কি যে এসব তোমরা কী খাচ্ছ? তখন উনি বললেন কি যে এইসব আমরাই চাষ করি এবং আমাদের প্রধান খাদ্যই হচ্ছে এই প্রাণীর মাংসের হাড়, আর মাংস আমরা খাই না, এটা আমাদের প্রধান খাদ্যের তালিকায় পড়ে। তারপর আমার জন্য যে খাবারগুলো তৈরি করা হয়েছে সেখানে খুব ভালো মাংসের পরিমাণ রয়েছে এবং হাড় খুবই কম। হাড়গুলো সব তাদের জন্য রেখেছে। আমি আবার হাড় খেতে পছন্দ করি। আমি ওকে বললাম কি যে আমিও তো তাহলে হাড় খেতে পছন্দ করি। তখন সীমা বললেন না না, তুমি এগুলো খেতে পারবে না, এগুলো লবণ ছাড়া রান্না করা, আর সবথেকে বড় কথা হচ্ছে এগুলোর টেস্ট তুমি বুঝবা না, তোমার জন্য বিশেষভাবে এটা রান্না করা হয়েছে, তুমি এটা খাও, ঠিক আছে? তারপর আমি সেগুলো খেতে লাগলাম। আসলে এই খাবারগুলো খুবই দুর্দান্ত ছিল। আমি খুব তৃপ্তি করে সেই খাবার এবং মিষ্টিগুলো খেলাম। মিষ্টিগুলোর স্বাদ এত অসাধারণ ছিল যে আমার জিভে লেগে থাকলো। তারপর তারা সবাই আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করলেন। সীমা আমাকে চারিদিকটা দেখাতে লাগলেন। তার একটা ছোটো ভাই ছিল, সে আমাকে চারিপাশটা খুব গুছিয়ে বলতে লাগলেন। ছেলেটা খুব মেধাবী মনে হলো, সব কিছু বিষয়ে খুব ভালো জ্ঞান আছে, তবে জিনেদের যে এরকম হয় সেই বিষয়ে আমার জানা ছিল না। সব মিলিয়ে দিনটা আমার খুব ভালো কাটলো এবং সীমা আমাকে বলল আব্বাজান বলেছে আগামী সপ্তাহে নাকি তোমার সঙ্গে আমার বিয়ে দিবে। আর আমি তখন বললাম উনি কি বলেছেন যে তোমার সঙ্গে আমার এখানে থাকতে হবে নাকি তুমি আমার সঙ্গে যাবা?
তখন সীমা বলল কি যে, তুমি যেটা বলবা সেটাই হবে। আমি বললাম, না না, তোমার আব্বার কাছে তাও শোনা উচিত। এমন হলো যে বিয়ের পরে তোমাকে আসতে দিল না, আমাকেই এখানে থাকতে হলো। বা তোমাদের গোষ্ঠীর তো একটা নিয়ম আছে, তাই না? জেনারেল সম্পর্কে টুকটাক পড়াশোনা আমি করেছি, আমার দাদাজানের বেশ রিসার্চ আছে এই বিষয়ে, যার কারণে আমি এইসব বিষয় জানি। তুমি একটু ভালোভাবে খোঁজ নিও তো। আর আমার মনে হয় যে তোমাকে হয়তো এখান থেকে যেতে দিবে না, কারণ জিন সমাজ থেকে কোনো জিন যদি বাহিরে গিয়ে কোনো মানুষকে বিয়ে করে তাহলে তাকে সমাজচ্যুত করে। এটা আমি জানি আমার দাদাজানের কাছ থেকে। তবে আমার দাদাজান যেহেতু পারমিশন দিয়ে গিয়েছে তোমাকে বিয়ে করার জন্য, সেহেতু আমার সমস্যা হওয়ার কথা না, তাই না? এই কথা বলার পর আমার সেই পরিপ্রেমিকা বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করব, আর ঠিক 1 সপ্তাহ পরে আমি তোমাকে নিতে আসবো। এক সপ্তাহ তোমাকে আমি আর ডিস্টার্ব করবো না, তবে মাঝে মধ্যে রাত্রেবেলা তোমার সঙ্গে থাকতে আসতে পারি, কারণ রাতে তোমাকে ছাড়া আমার একদমই ঘুম আসে না। তারপর সবাইকে বিদায় দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। এসে আমি আমার কাজে প্রচুর পরিমাণ ব্যস্ত হয়ে পড়লাম, কারণ চারিদিকে তখন ক্রাইমের পরিমাণ খুব বেশি বেড়ে গিয়েছিল, যার কারণে আমার সবসময় ডিউটিতে ব্যস্ত থাকতে হতো। প্রায় 12-13 ঘন্টা ডিউটি করা লাগতো এবং থানার ম্যাক্সিমাম দায়িত্বই আমার উপর পড়েছিল। আমি সারাদিন ডিউটি করে গিয়ে অথবা রাত্রেবেলা যদি ডিউটি করতাম, তাহলে যখন অবসরে থাকতাম তখন ও আমার পাশে এসে গল্প করতো, এত ভালো লাগতো। আমার কনস্টেবল যত কলিগ আছে সবাই এসে বলতে লাগলো, স্যার আপনি রাত বেরাত কার সঙ্গে কথা বলেন, কোন দিক দিয়ে বেরিয়ে যান কিছুই বুঝতে পারি না। কারণ হচ্ছে এমন দেখা যায় যে সীমা এসেছে, আমি দরজা দিয়ে না বেরিয়ে ওর সঙ্গেই মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গিয়েছি ভেতর থেকেই। একটু আগে একজন কনস্টেবল কথা বলে গিয়েছে, সে ফেরত এসে দেখে আমি রুমের ভিতরে নেই। নেই তো নেই, কোথাও নেই। এইসব নিয়ে আমাদের থানায় প্রচুর পরিমাণ কথা কাটাকাটি হয় বা চালাচালি হয়, কারণ হচ্ছে সবাই মনে করে যে আমি হয়তো এমন অদ্ভুত কিছু বা ভৌতিক কোনো কিছু, বা আমার মধ্যে ভৌতিক কোনো শক্তি আছে, যার কারণে সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যায়, ঘরের থেকে বাইরে বাইরে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি। এসব নিয়ে প্রচুর কানাঘুষা হয়, সেসব আমার কানে আসে। তবে আমি মনে মনে চুপি চুপি হাসি। আর মাঝে মধ্যে আমি যে বসে বসে আমার পরিবারের সাথে কথা বলি, সেটা অনেকেই দেখে, কিন্তু ভাবে যে আমি পাগল, একা একাই বকবক করছি। বিষয়টা আমি খুব এনজয় করি। এরকম করে প্রায় সপ্তাহখানিক দেখতে দেখতেই প্রায় কেটেই গেল। আমার কাছে বিষয়গুলো খুবই ভালো লাগছিল। আর যেহেতু এই বিয়ের কথা আমি আমার বাবা মাকে বলতে পারবো না, সেহেতু আমি আমার বাবা মাকে কখনোই এ বিষয় নিয়ে কিছু বলতেও চাইছিলাম না, কারণ আমার বাবা মা বিষয়টা মানবেন না। আর এমনিতেও আমি বাবা মার কথা খুব একটা শুনতাম না, বা ওনারাও আমার উপর তেমন জোর দিতেন না। আমার বাবা মায়ের আরও 4 সন্তান ছিল, আমি 5 নম্বর সন্তান এবং ছোটর আগের সন্তান। সেহেতু আমার বাবা মার অন্য সব সন্তানদেরকে তিনি সবচেয়ে বেশি আদর করতেন এবং পছন্দ করতেন। বরাবরের মতোই আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম এবং থাকতাম, এখনও তাই। তো আমার বিয়ে করার নিয়ে কিছু হয়তো তাদের যায়ও আসবে না। আর আমার বোন ছিল হচ্ছে 6টা, মোট প্রায় 11 ভাই বোন আমরা। এত বড় একটা পরিবার, সেখানে আমার কদর কোথায় থাকতেই পারে। তো আমি সেসব কথা চিন্তা করে আমার বাবা মাকে আমি কিছুই জানালাম না। ওই দিন সন্ধ্যার দিকে সীমা এসে আমাকে নিয়ে গেল। সীমা আসার সময় একটা রথ নিয়ে এসেছিল এবং তার আগের দিন আমাকে একটা কাপড়ের প্যাকেট দিয়ে গিয়েছিল। সেই কাপড়ের প্যাকেটের মধ্যে অদ্ভুত দেখতে এক ধরনের শেরওয়ানির মতো পাঞ্জাবি ছিল এবং মাথায় একটা মুকুট পরার মতো এক ধরনের মুকুট ছিল। আমি সেগুলো দেখে মনে করলাম এগুলো কোনো রাজকীয় পোশাক নাকি, এরকম পোশাক তো রাজারা পরে থাকে। আমি সাধারণত ওইগুলো দেখেছি ওই যে সিনেমার পর্দায়, অথবা আপনারা দেখেছেন যে সিনেমার পর্দায় রাজার পোশাক পরে, আর শেরওয়ানি পরলে রাজার মতো লাগে, তবে এরকম শেরওয়ানি আমি জীবনে দেখিনি। সে আমাকে বললো, এগুলো পরে তুমি তোমার ঘরে রেডি থাকবে, ঠিক আছে? আমি সেগুলো সন্ধ্যার দিকে পরে রেডি করছিলাম, মানে রেডি হচ্ছিলাম, ঠিক তখনই একটা রথ আমার কাছে আসলো। সেই রথে 2জন লোক বসেছিলেন। রথ মানে এক ধরনের উড়ন্ত জিনিসের মতো। আমি এটার বর্ণনা দিতে পারবো না, কারণ এরকম জিনিসের আগে আমি কখনো দেখিনি। সেই জিনিসটা আমার কাছে এসে আমাকে বললো, উঠে বসুন। সেখানে 2টো লোক বসা, সেই লোক দুটো মুখে ঘুমটা দেওয়া। আমি বুঝতে পারছি যে তারা জিন। আমার মনে খানিকটা ভয় লাগছে, কি হয় না না হয়, কারণ জিনারা তো অনেক খারাপ হয় সেটা আমি শুনেছি। যদি এনারা আমাকে নিয়ে অন্য কোথাও নিয়ে মেরে ফেলে। যাই হোক, আমি সীমার কথা ভেবে চুপচাপ করে সেই জিনিসটার উপর চেপে বসলাম। জিনিসটা মেঘের ভেতর দিয়ে যেতে শুরু করলো। খানিক্ষণ বাদে সজ্জিত একটা স্থানে আমাকে নিয়ে নামিয়ে দিল। চারপাশটা অদ্ভুত রকমের এক ধরনের সুগন্ধি দিয়ে ভরা এবং ফুলের গাছ দিয়ে ভরা, এবং তার চারপাশে গাছের পাতায় আলো জ্বলছে এমনটা মনে হলো। এটা আবার কেমন জায়গা? দূরেই বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি নামতেই সেই লোকগুলো দৌড়ে আসলো এবং আমাকে রিসিভ করার জন্য তারা এক ধরনের গালিচা পেতে দিল। জায়গাটা বেশ সুসজ্জিত এবং খুবই আরামদায়ক এবং ঠান্ডাও।
আগের যে জায়গা ছিল সেখানটায় একটু গরম লাগে। আমি আস্তে আস্তে করে এগিয়ে গেলাম। তারপরে তারা আমাকে একটা স্টেজের মতো জায়গায় বসালেন। আমার চারিপাশে যারা আছে সমস্ত লোকজন জিন। তাদেরকে দেখে আমার কেমন যেন ভয় ভয় লাগছিল, কারণ আমি আশেপাশে কোথাও সীমাকে দেখতে পাচ্ছিলাম না। আর সীমাকে আমি দেখতে না পেয়ে অনেকটা মারা যাওয়ার মতো হয়ে যাচ্ছিল, আর ভয়ও লাগছিল একটু, কারণ আমি কোথায় আছি এখন পর্যন্ত আমি সীমাকে দেখতে পাইনি। চারিদিকে সবাই আমার কাছে আসছে, আমাকে সালাম দিচ্ছে, কোনো একটা ভাষায় কথা বলছে এবং চলে যাচ্ছে। এবং চারিপাশে যারা হাঁটাহাঁটি করছে সুন্দর জামা কাপড় পরা, তারা প্রত্যেকে জিন, আমি জানি। তারপরেও কেমন যেন খুব বেশি একটা ভয় লাগছে না। খানিকক্ষণ বাদে সবাই এক জায়গায় সমাগত হলেন এবং একই সিরিয়ালে দাঁড়িয়ে পড়লেন এবং দুজন মুরব্বী লোক সেখানে প্রবেশ করলো। আমি দেখতে পেলাম সেই মুরব্বী লোকটার পেছনে সীমা এগিয়ে আসছে। তার মুখে বড় লম্বা ঘোমটা টানা। সাধারণত আমাদের বিয়েতে এমন হয় যে লাল বেনারসি শাড়ি পরিয়ে নববধূকে সাজিয়ে নিয়ে আসে, কিন্তু এদের ট্রেডিশন ভিন্ন। এক ধরনের সাদা রঙের অদ্ভুত পোশাক সে পরে আসছে এবং তার মুখে কোনো ঘোমটা টানা নেই। তাকে দেখতে যেন পরীর মতোই লাগছে। আসলে তো সে একটা পরী, স্বর্গের অপ্সরার মতো। সে আমার কাছে এগিয়ে আসলো। সে যতক্ষণ আসলো ততক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র তার দিকেই তাকিয়েছিলাম। এত সুন্দরী মেয়ে মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি শুধুমাত্র তার দিকে তাকিয়েছিলাম এবং শুধু মুগ্ধ হয়ে তার দেখার ঘর আমার কাটছিল না। অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছি। খানিকক্ষণ বাদে সে আমার পাশে এসে বসলো। তারপর আমার হাত ধরলো। তাকে দেখে এত পরিমাণ ভালো লাগছিল যে আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছিলাম সেখান থেকে। খানিকক্ষণ বাদে সবাই আসলো এক জায়গায়। সেই মুরব্বী দেখতে লোকটা আমার কাছে আসলেন, আমাকে কিছু একটা পড়তে বললেন। তারপর আমি সেইগুলো পড়লাম। আমি বললাম, এগুলো কি হচ্ছে? সীমা তখন বললো, কেন, বিয়ে পড়ানো হচ্ছে? আমি বললাম, এটা কেমন ধরনের বিয়ে পড়ানো? আমি মুসলিম শরিয়ত মোতাবেক বিয়ে করতে চাই। তখন সীমা বলল, সেটাই তো হচ্ছে। আমি তোমাদের কাজীও ডেকেছি, ওই যে উনি হচ্ছেন আমাদের পারিবারিক হুজুর। উনি একজন মানুষ এবং উনি তো আমাদের বিয়ে পড়াবে আর কি। তারপর ওনাদের বিয়ের সেই সম্পূর্ণ ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে সেই কাজীকে ডাকলেন এবং আমাদের বিয়ে মুসলিম শরিয়া মোতাবেক সম্পন্ন করলেন এবং মোনাজাত হলো। মোনাজাত হওয়ার পর ঠিক যেমন আমরা বিয়ে করার সময় খাওয়া দাওয়া করি, আমাকে খাবার দেওয়া হলো এবং আমাকে যে খাবার দেওয়া হয়েছে সেই খাবারগুলো মানুষের খাবারই, আর ওনারা যা খাচ্ছে সব জিনেদের খাবার। এই বিয়েতে দুইজন মানুষ উপস্থিত ছিলেন, একজন হচ্ছে হুজুর, আরেকজন হচ্ছে আমি, এবং আমাদের দুজনের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমি হুজুরের সঙ্গে কথা বললাম। হুজুর বললেন, এখন অবধি আমি অনেকেরই বিয়ে পড়িয়েছি এখানে, এবং এই পরিবারের আরও দুজন মেয়েকে আমি বিয়ে পড়িয়েছি। তবে ভালোই, এরা জিন হিসেবে খারাপ না। তুমি এদেরকে কিভাবে পেলে? আমি বললাম, আমি সমস্ত বিস্তারিত ঘটনা খুলে বললাম। হুজুর তখন বললেন, তুমি আসলেই খুবই লাকি, কারণ হচ্ছে এই জিনের কাবিলা অনেক ভালো এবং এদের কবলে পড়েছ। আশা করি তুমি জীবনে অনেক কিছু পাবা এবং উন্নতি করতে পারবা। সাধারণত অন্যান্য জেনারা খারাপ হয়, আমি আবার অনেক খারাপ জিনিসের সঙ্গে পরিচয় আছে যারা কিনা মানুষকে জোর করে ধরে এনে তাদেরকে ব্যবহার করে, এবং এমনও অনেক পরী মেয়ে আছে যারা কিনা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ছেলেদেরকে তুলে নিয়ে আসে, স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর তাদেরকে ফেরত দিয়ে আসে। অনেকে তো আবার ফেরত দেয় না, সারা জীবন নিজের কাছে রেখে দেয় খারাপ কর্ম করার জন্য, নিজেদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। তবে এই মেয়েটা ভালো এবং এই পরিবার ভালো, এদের সঙ্গে আমার বন্ধুত্ব অনেক বছরের এবং এরা ভালো জিন। হুজুরের কথা শুনে আমার বেশ ভালো লাগলো। তারপর সমস্ত কিছু শেষ করে রাত্রেবেলা আমাদের দুজনকে বাসর ঘরে পাঠানো হলো ওইখানেই। আমি অফিস থেকে ছুটি নিয়েছিলাম, আর ছুটি না নিলেও তো সমস্যা নেই, আমার পরিপ্রেমিকার সেই ভাইরা সেখানে গিয়ে আমার রূপ ধরে তারা পাহারা দিতে পারেন। তবু এখান থেকে ছুটি নিলাম এই কারণে, তারা যদি ওলটপালট কিছু করেন। তারপর আমাদের দুজনকে একটা রুমের ভেতরে পাঠানো হলো। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটছিল এইখানে। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল এবং সেই আনন্দের মহলটুকু হঠাৎ করে মিলিয়ে গেল। আমি এবং সীমা বাসর ঘরে বসে আছি। আমি সীমার কাছে এগিয়ে গেলাম, যেন স্বর্গের এক টুকরো আমার সামনে এসে বসে আছে। আমি সীমার কাছে গিয়ে তার দিকে চোখ রাখলাম এবং সীমা তখন আমার দিকে তাকালো। আমি সীমার ঠোঁটে ঠোঁট রাখলাম। এত সুন্দর অনুভূতি আমি আমার জীবনে কোনোদিন পাইনি। তারপর সে আমাকে বলল কি যে, কথা দাও কোনোদিন ছেড়ে যাবে না। আমি বললাম, আমি কোনোদিনই যাব না, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত। আমি জানি যে তোমার আগে হয়তো আমি মারা যাব, কারণ জিনেদের বয়স অনেক বছর অবধি হয়। এখন তোমার বয়স তো আমার থেকে কয়েক গুণ বেশি, তারপরেও আমি তোমাকে ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তারপর আমরা ডুবে গেলাম ভালোবাসার অতল গহ্বরে। মানুষ এবং পরীর মধ্যে যদি পার্থক্য করা যায় তাহলে বোঝা যাবে যে পরীরা কতখানি সুন্দরী এবং এদের শরীর কতখানি নরম হয়ে থাকে। আমার কেন যেন অসম্ভব রকমের ভালো লাগছিল এবং আমার সারা জীবন এইখানেই থাকতেই মন চাচ্ছিল।
পরদিন সকালবেলা যখন উঠলাম তখন ও আমাকে জোরপূর্বক উঠালো, উঠে বলল কি যে তাড়াতাড়ি ওঠেন, খাবার খেতে হবে না, আপনার জন্য সবাই বসে আছে। আর সাধারণত ওদের ঘুমের টাইমটা একটু ডিফারেন্ট হতো। সকাল বলতে ওরা বিকাল বিকাল উঠতো এবং সারা রাত জেগে থাকতো। আমি প্রথম কয়েকদিন গিয়ে অভ্যাস করতে পারিনি। পরবর্তীতে প্রথম কয়েকদিন অভ্যাস হয়নি, কিন্তু পরবর্তীতে অভ্যাস হয়ে গিয়েছে। প্রথম প্রায় 6 দিন কি 7 দিন আমি সেখানে ছিলাম এবং এই 6-7 দিন আমার পরিবর্তে সেই জিনগুলো আমার অফিস করেছেন এবং তারা ঝামেলাও পাকিয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে আমি গিয়ে সলভ করেছি। এই 6-7 দিন আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে এবং এত ভালো সময় আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমাদের যেখানে বিয়ে হয়েছিল সেই জায়গাটা ছিল অন্য জায়গা এবং আমি এখন যেখানে আছি সেই জায়গাটাও একটা ভিন্ন জায়গা। এই জায়গায় আমি বেশ কিছুদিন ধরে থাকছি। বেশ কিছুদিন ধরে নানান ধরনের জিন আমার সঙ্গে দেখা করতে আসছে, তারা গল্প করছে এবং চলে যাচ্ছে। আমার কাছে শুরুতে বিব্রত বোধ লাগতো, কিন্তু এখন কেন যেন ভালো লাগতে শুরু করেছে। আর কেন যেন এখন আমার বাড়িতে যেতেও খুব একটা ইচ্ছে করে না। সবসময় শুধুমাত্র এখানেই থাকতে ইচ্ছে করে, কারণ আমার পরিপ্রেমিকা সীমাকে রেখে আমি কোনোভাবেই এখান থেকে যেতে চাচ্ছিলাম না। আর 1 সপ্তাহ থাকার পরে তো আমার এক প্রকার লোভই লেগে গেল। তারপর আমার আর বাড়িতে যাওয়ার ইচ্ছা হলো না। আমি প্রায় সপ্তাহখানিক ওইখানে থেকে আমার এখানে আসলাম। এসে ওই যে অফিসের কাজকর্ম সব সারলাম। তারপর আমি আমার নিজের বাড়িতে গেলাম, কিন্তু কেন যেন আমার ওইখানকার কথা খুব বেশি মনে পড়ছিল। আমি সীমাকে বললাম, আমি এখানে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমার এইখানে। সীমা বলল কি যে আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে এখানেই থাকো, খুব ভালো হবে। আর তোমার চাকরি, তোমার ক্যারিয়ার, এসব কি হবে? তখন আমি বললাম, এসব নিয়ে তোমার ভাবতে হবে না, আমার চাকরি লাগবে না, আমি তোমাকে পেয়ে গেছি সেটাই অনেক। আর খাওয়ার দাওয়ার বিষয়টা, সেটা তো তোমরা আছেই, তোমাদের সমস্ত কিছু আছে, আমার আর কি প্রয়োজন? সীমা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি আমার সঙ্গে থাকো, আমাদের পরিবারের সঙ্গে। তারপর এরকম করে প্রায় মাসখানেক সময় সেখানে কেটে গেল। আমার কেমন যেন মনে হচ্ছিল যে আমার অতীত বলতে কিছু নেই। আমি যে একটা চাকরি করতাম সেই চাকরি বলতে কিছু নেই, আমার যে বাবা মা আছে, পরিবার আছে, এসব বলতে কিচ্ছু নেই। আমি শুধুমাত্র সীমা আর সীমা, এছাড়া আমার মাথায় আর কিচ্ছু ছিল না। আমি যে কোথায় আছি আমার পরিচয় পর্যন্ত আমি ভুলে গিয়েছিলাম। এমন একটা পরিস্থিতিতে আমি পড়ে গিয়েছিলাম সেখানে গিয়ে। এরকম ঘটনা আমার সঙ্গে কেন ঘটছিল জানি না, হয়তো পরিদের প্রভাবের কারণে অথবা জিনেদের অঞ্চলে থাকছি সেই কারণে হতে পারে। তবে আমার কাছে পুরাতন কোনো ঘটনাই আমার মাথায় ছিল না। যাই হোক, এরকম করে বেশ কয়েক বছর আমি সেখানে কাটিয়ে ফেলি। হয়তো বলাটা খুব সহজ যে বেশ কয়েক বছর কাটিয়ে ফেলি, তবে আমার কাছে কয়েক ঘন্টার মতোই ছিল। কারণ হচ্ছে সেখানে যখন আমি সীমার সঙ্গে মেলামেশা করতে লাগলাম, শারীরিক সম্পর্ক করতে লাগলাম, মানে মূলত বিষয়টা সেদিন থেকেই ঘটতে লাগলো যেদিন থেকে আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে লাগলাম। আমার কেন যেন শুধুমাত্র ওর ওইখানেই থাকতে ইচ্ছে হতো। আমার অতীত সম্পর্কে আমি সমস্ত কিছু ভুলে গিয়েছিলাম। এটা জিনেদের প্রভাব দ্বারা কিনা সেটা আমি বুঝতে পেরেছিলাম না তখন। তখন আমি ওইখানে থাকতাম এবং শুধুমাত্র ওরা যা বলতো তাই করতাম, এবং এরকম করতে করতে যে ওইখানে কয়েক বছর কেটে গিয়েছিল সে বিষয়ে আমার কোনো প্রকার কোনো ধারণা ছিল না। এদিক দিয়ে বেশ কিছুদিন পরে আমি নাকি ওই থানা থেকে গায়েব হয়ে যাই এবং আমার আব্বা আম্মা আমাকে প্রচুর পরিমাণ খোঁজাখুঁজি করার চেষ্টা করে। পরবর্তীতে আমাকে কোথাও পায় না এবং আমাকে নিখোঁজ এবং মৃত বলে দাবি করা হয়। আর আমার তো ওইসব বিষয়ে কোনো ধারণাই ছিল না যে আমার অতীত বলতে কিছু একটা আছে। হঠাৎ করেই এক সন্ধ্যাবেলা আমার মাথার ভিতরে আমার পুরাতন কিছু স্মৃতি মাথা চাড়া দিয়ে ওঠে। আমি বুঝতে পারি না যে আমার সঙ্গে হচ্ছেটা কি। আমার মনে পড়ে যেতে লাগলো যে আমি তো পুলিশের চাকরি করতাম, এমনটা কেন হলো আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি দেখতে পেলাম যে আমার হাতের মধ্যে কিছু একটা বাধা ছিল, সেই জিনিসটা খুলে পড়ে গিয়েছে এবং সেটা জিনিসটা কী ছিল সেটা আমি জানি না, তবে এটা আমার হাতের চামড়ার ভেতরে বাধা ছিল আর কি। এবং এটা কিভাবে আসলো আমার হাতের চামড়ার ভেতরে আমি জানি না। এটা সম্ভবত ন্যাচারালগত কারণে চামড়া নিজে থেকে ফেলে দিয়েছে আর কি, একটা তাবিজের মতো জিনিসটা। আমি সেই জিনিসটা উঠালাম, দেখলাম সত্যি একটা তাবিজের মতো জিনিস আমার চামড়ার ভেতরে ভরে দেওয়া ছিল। আমি এই কয়েকদিন টের পাইনি, কিন্তু এই বিষয়টা কিভাবে হলো আমার মাথায় কিছু ঢুকছে না। হঠাৎ করে আমার এমন বোধ চলে আসলো। আমি ভেতরে গিয়ে দেখলাম আমার সেই স্ত্রী মানে সীমা আমাকে ডাকছে এবং বলছে, কী ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে সেই কখন ধরে ডাকছি। আমি বললাম, এই তো ওইদিকে গিয়েছিলাম। তারপর আমার সমস্ত কিছু মনে পড়ে গেল। আমার মনে হলো যে আমি হয়তো কয়েক মিনিটে এখানে এসেছি। আমার কয়েক বছর ধরে যেখানে আছি সেটা আমার একদমই ধারণার বাহিরে ছিল।
ওই জিনিসটা আমার শরীর থেকে বের করে ফেলার পরে আমার কেন যেন ওর প্রতি এত পরিমাণ টান অনুভব করতাম না। সেই প্রথমবারের মতো মানে খুব বেশি টান অনুভব করতাম না, কিন্তু ওই জিনিসটা আমার শরীরের ভিতরে কীভাবে আসলো আমি সেটাই বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ করেই একদিন আমি সীমাকে বলে বসি, আমরা কতদিন বাড়ি যাই না গো, বিয়ে করার পরে তো একদিনও বাড়ি গেলাম না। এই কথা শুনে সীমার চোখ মুখ কপালে উঠে গেল। সে আমার হাত দেখতে লাগলো এবং বুঝতে পারলো যে আমার হাতে যেখানে যেখানে এবং শরীরে যেখানে বন্ধ দিয়েছিল সে সমস্ত জায়গায় বন্ধ কেটে গিয়েছে, এবং আমি যে এই বিষয়টা বুঝতে পেরেছি সেটা সে বুঝতে পারেনি। আসলে তো আমি কিছু বুঝতে পেরেছিলাম না তখন পর্যন্ত। সীমা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে আমি যাব। আমি বাড়িতে যাওয়ার জন্য খুব বেশি জিদ করছিলাম। যাই হোক, সীমা আমাকে নিয়ে যাওয়ার জন্য মানে সে বন্ধ দেওয়ার জন্য তো আবার সময় লাগবে, তাই না? তার সঙ্গে আবার শারীরিক সম্পর্ক করতে হবে বা রুমে যেতে হবে, কিন্তু সেটা তো আজকে রাত ছাড়া সম্ভব হচ্ছে না। তো সে তখন আমাকে ওইখান থেকে বলে কি, আচ্ছা ঠিক আছে, আমি প্রচণ্ড পরিমাণ জিদ করছিলাম। সে বলে কি, আচ্ছা ঠিক আছে চল তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। সেটা বলার পর আমি আমার সেই অঞ্চলে গেলাম। ও অনেক করে চাইছিল যেন আমি থানার ভিতরে প্রবেশ না করি। আমাকে যখন সেখানের অফিসাররা দেখে এবং বুঝতে পারে যে আমি জীবিত আছি এবং প্রায় 7-8 বছর পরে আমি ফিরে এসেছি, সেটা দেখে সবাই প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। ওখানে একজন কনস্টেবল ছিল, আর ওসি তো বদলাতে থাকেই। ওনারা আমাকে চিনে ফেলেন এবং সঙ্গে সঙ্গে আমার বাবা মাকে খবর দেয়। আমার বাবা মা এসে দেখে, মানে আমাকে তখন ওইখানেই বেঁধে রেখেছিল এবং আমি যেন যেতে না পারি সে যায়, কারণ ওনারা বলছিল আমি নাকি 7-8 বছর ধরে গায়েব। এবং তখন আমার পরি স্ত্রী আমার কাছে দাঁড়িয়েছিল। আমি বললাম, কিছু কী ব্যাপার, এতদিন যাবত আমি এখান থেকে গায়েব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের বিয়ে হলো না কয়েক সপ্তাহ আগে, আর এখানে আমার মাথায় কিছু ঢুকছে না। সে আমাকে বলছে চলো এখান থেকে আমরা চলে যাই। আমি বললাম না, আমি সমস্ত কিছু দফারফা না করে যাব না, আর আমার বাবা মা আসছে, তাদের সঙ্গে দেখা করে যাব। তারপর প্রায় আধা দিনের মতো আমি সেখানে ওইরকমভাবেই বসেছিলাম। আর ওই পরি স্ত্রী যে ছিল উনি আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণ ফোর্স করছিলেন। তারপর আমার বাবা মা যখন আসলেন, তেনারা বললেন 7 বছর ধরে কই ছিলি তুই? আমি বললাম কিছু, আমি তো কিছুই জানি না, এরকম ঘটনা। এটা শোনার পরপরই আমার সেই পরিস্থিতি এক প্রকার মানে দৃশ্যমান হলেন ওইখানে থানার মধ্যেই, এবং দৃশ্যমান হবার পরে আমাকে বললেন কি যে তুমি আমার সঙ্গে যাবে নাকি তোমাকে আমি জোর করে নিয়ে যাব। আমি বললাম আমি তো যাচ্ছি তোমার সঙ্গে, আর তোমার সঙ্গে যাওয়ার জন্যই তো তোমাকে বিয়ে করেছি, কিন্তু তুমি এরকম করছো কিসের জন্য? ঠিক তখনই আমার আব্বা বিষয়টা বুঝতে পেরে উনি একজন মাদ্রাসার পীর আর কি, তাকে ওইখান থেকে নিয়ে আসেন এবং ওইখানে আসার পরে তিনি বুঝতে পারেন বিষয়টা, এবং সেই পীর এসে সঙ্গে সঙ্গে সেই পরীটাকে আটকে ফেলে এবং আটকে ফেলার পর বলে কি যে তুই ওর কাছে কি চাস এবং ওর কাছে কেন এসেছিস, আর ওকে এত বছর কিসের জন্য আটকে রেখেছিলি, ওকে অজ্ঞান করে রেখেছিলি, ওর বোধকে নষ্ট করে ফেলে রেখেছিলি, আর না হলে কি ও তোকে বিয়ে করে, তোর মতো একটা পরীকে বিয়ে করে? তখন এই কথা বলার পর আমি আসলে শকড হয়ে যাই যে আমি কি বুঝতে পারছি না কিছু। তখন সেই পীর বাবা একটা দোয়া পড়ে এক ধরনের পানি আমার উপর ছিটায়, সেটানোর সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার ওই সময়টাতে আমার কিছু মনে ছিল না। আমি সেখানে পরবর্তীতে শুনতে পারি যে পানি ছিটানোর পরে আমি যখন অজ্ঞান হয়ে যাই, তখন সেই পরীটা অনেক হই হুল্লাট এবং চিল্লাচিল্লি করতে থাকে। থানার সমস্ত কিছু ওলট পালট হয়ে যেতে শুরু করে, এবং তখন সেই পরীটা বলে যে আমি ওকে পছন্দ করতাম, ও আমাকে কোনোভাবেই ভাও দিত না এবং কোনোভাবেই আমাকে ওর নিজের কাছে যেতে দিত না, আর আমি চাইলে ওকে হয়তো জোরপূর্বক নিয়ে যেতে পারতাম। কিন্তু শুরুতে ওর কাছে একটা তাবিজ ছিল, সেই তাবিজটা ওকে ওর দাদাজি দিয়েছিল। ওই তাবিজটা আমি ষড়যন্ত্র করে কৌশলে ওর গলা থেকে আমি খুলে ফেলি, আর ওর দাদাজির মুখ থেকে আমি বলাই যে জিন মেয়েটা ভালো, তার সঙ্গে তুমি প্রেম করতে পারো। আসলে ওই দিন রাত্রেবেলা ওর দাদাজির শরীরে আমি প্রবেশ করেছিলাম এবং সেদিন ওর দাদাকে গলা টিপে আমি হত্যা করেছিলাম, যাতে করে ওকে আমি পেতে পারি। সেদিন রাত্রেবেলা ওকে আমি দেখে এত বেশি ভালোবেসে ফেলি, পছন্দ করে ফেলি যে ওকে আমার করে পেতে আমি সমস্ত কিছু করেছি। মেয়েটা প্রচণ্ড পরিমাণ কষ্ট পাচ্ছিল এবং এরকম কিছু বলেছিল। আমি নিজের কানে হয়তো শুনতে পাইনি, তবে আমার কাছে পরবর্তীতে শুনে বিশ্বাস হচ্ছিল না যে সীমা আমার সঙ্গে এরকম কাজ করতে পারে। যদিও সীমাকে আমি মন থেকে খানিকটা পছন্দ করতাম, কিন্তু পরবর্তীতে যা করেছে সেটা সীমা অন্যায় করেছে। তাদের বাড়িতে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছুই সে তার জাদু এবং কালো জাদু বলেই করেছিল, এবং আমার কেন যেন খুব পরিমাণ খারাপ লাগতো, কারণ সীমাকে আমি ভালোবাসতাম। আমি অত পরিমাণ শুরুর দিকে তো সে আমাকে কালো জাদু করেনি, তাকে আমার পছন্দ হতো, প্রথম দেখায় তাকে আমি পছন্দ করেছিলাম এবং তার প্রতি একটা অনুভূতি তো আমার ছিল, এবং আমরা দুজন বিয়ে করেছিলাম, সেসব বিষয়েও আমি অবগত ছিলাম। কিন্তু ও যে আমার সঙ্গে এরকম একটা কাজ করবে আমাকে পাওয়ার জন্য, আমার দাদাকে মেরে ফেলবে এবং ও আমার দাদার মাধ্যমে এরকম কোনো কিছু করবে, আমি সেটা কোনোদিন কল্পনা করতে পারিনি। আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি তখন সীমা অনেকটা উপরে ভেসে আছে এবং সে আমাকে বলে যে আসাদ, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই এবং আমি তোমাকে অনেক ভালোবাসি।
আমি তোমাকে সারা জীবন খুশি রাখবো। তখন সেই পীর সাহেব বলেন কি যে, খুশি? তুই ছেলেটার কি করেছিস দেখ, 7 বছর যাবৎ ওর সঙ্গে কি করেছিস, ও তো মনেই করতে পারবে না যে 7 বছর কি করেছে ওইখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে তুই ওকে ধোঁকা দিয়ে নিয়ে গিয়েছিস, ও সমস্ত কিছু জেনে গিয়েছে। আমার ওর প্রতি খারাপ লাগছিল, কিন্তু ওর প্রতি ঘৃণাটাও আমার জন্মে গিয়েছিল, কারণ ও তখন দূরে দাঁড়িয়ে কান্না করছিল এবং ইশারা দিয়ে আমাকে বলছিল, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, আমি তোমার সঙ্গে নিয়ে যেতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি আসাদ, অনেক ভালোবাসি। তারপর সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এর আগে কি হয়েছিল সেটা পরবর্তীতে আমার আম্মা এবং আব্বা আমাকে বলে এবং আমাকে ওইখান থেকে নিয়ে যায়। তারপরে আমি আর চাকরিতে জয়েন করিনি, আর ওইখান থেকে আমার ট্রান্সফার হয়ে আমার যে শহর আছে সেখানে আমি চলে আসার কথা বলি, কিন্তু আমার আব্বা আম্মা আমাকে আর চাকরি করতে দেয় না, কারণ আমার আব্বা আম্মার অনেক পৈতৃক সম্পত্তি ছিল এবং ওইখানেই আমাকে ব্যবসা প্রতিষ্ঠান করে দেয় এবং আমি ওইখানেই বিয়ে শাদী করে সেটেল হয়ে যাই। বিয়ে শাদী করার 1-2 বছর পর আমার একটা কন্যা সন্তান হয়। এই কন্যা সন্তান হওয়ার দিন আমি সেই পরিমেয়েটাকে আমার বাড়িতে দেখেছিলাম। আমি ওর কারণে আমার শরীরে বেশ কিছু তাবিজ কবজ পড়তাম, যাতে করে ও আমার কাছে না আসতে পারে আর আমার পরিবারকে ক্ষতি না করে। কারণ হচ্ছে ওই পীর সাহেব বলে দিয়েছিলেন যে এরপরেও আমাকে নিয়ে যেতে পারে, যার কারণে আমাকে বিয়ে দিয়ে দিতে এবং তাবিজ কবজ পড়ার জন্য। আমি সেগুলো এখনও পড়ে থাকি, আর সেই মেয়েটাকে আমি এখন পর্যন্ত আর দেখতে পাইনি। আল্লাহ না করুক যে আমাকে সারা জীবন সেখানে রাখেনি। আর যেভাবেই হোক সেই তাবিজটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। আমার শরীরে বেশ কিছু তাবিজ পাওয়া গিয়েছিল এবং যেগুলো কিনা ওরাই কালাজাদুর মাধ্যমে আমার শরীর বন্ধ করেছিল এবং আমার জ্ঞানকে বন্ধ করে রেখেছিল। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো পরিমেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসত, তিনি আমাকে ভালোবেসে হয়তো জয় করতে পারেননি, কারণ আমার কাছে আসতে গেলে ওই তাবিজটা তাকে বাধা দিত। কিন্তু আমার দাদাজানকে মারার পরে সে এরকম ষড়যন্ত্র করে আমাকে নিয়ে গিয়েছিল। আমার রাগ শুধুমাত্র এই জায়গায় যে সে আমার দাদাজানকে কেন মারলেন। আমার দাদাজান অনেক ভালো একজন মানুষ ছিলেন। যাই হোক, এই ঘটনার পরবর্তীতে আমি ঠিকমতো অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারতাম না। আস্তে আস্তে স্বাভাবিক হই, এখন অনেকটাই স্বাভাবিক। অনেক বছর পর হঠাৎ করে সেই ঘটনা মনে পড়ল। সেই কালো অধ্যায় আমি আর মনে করতে চাই না। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটা আপনার কাছে কেমন লাগলো? এই গল্পের প্রথম 2টি পার্ট আপনারা যদি না দেখে থাকেন, আমাদের চ্যানেলের ভেতরে গিয়ে সেই পর্বগুলো দেখে আসতে পারেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দুঃখ প্রকাশ করছি বর্তমান বন্যা পরিস্থিতির কারণে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং আশেপাশের যত অঞ্চল আছে, যেসব অঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে, তাদের সকলের জন্য দোয়া প্রার্থনা করছি এবং সবাইকে অনুরোধ করব তাদের সবাইকে কম বেশি হোক সাহায্য করার জন্য। আপনার স্থান থেকে যতটুকু পারেন আপনি তাদেরকে সাহায্য করুন, তারা যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, কারণ তারা তাদের সর্বস্ব হারিয়েছে। এরকম দুর্যোগ কারো জীবনে না আসুক এবং বিপদ খুব শীঘ্রই কেটে যাক। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।